ওয়ালাইকুম আসসালাম। দু চোখে জমাট বাঁধা অন্ধকার, পৃথিবীর কোনো রঙই তিনি দেখতে পান না, অথচ কারো সাহায্য ছাড়াই তিনি প্রতিদিন এভাবেই হেঁটে প্রবেশ করেন ক্লাসরুমে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, সম্পূর্ণ দৃষ্টিহীন এই মানুষটি একটি স্বনামধন্য সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন নামকরা ইংরেজি শিক্ষক। উনি অনেক ভালো ইংরেজি পড়ান। উনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরে অনেক ভালো পড়ান। ওনার ইংরেজি পড়ার স্টাইল এবং ওনার পড়ার ধরন অনেক সুন্দর। ওনারা দেখলে মনে হয় না যে উনি দৃষ্টি প্রতিবন্ধী, আর উনি অনেক স্বাভাবিক ক্লাস করেন। তিনি অত্যন্ত যত্ন সহকারে এবং দক্ষতার সাথে আমাদের ইংরেজি ক্লাসগুলো নেন এবং তার পড়ানোর ধরন এবং শেখানোর ধরন আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে। চোখের দৃষ্টি নেই তো কি হয়েছে, তার রয়েছে স্রষ্টা প্রদত্ত বিশেষ কিছু ক্ষমতা। ক্লাসের শত শত শিক্ষার্থীর নাম তার একেবারে ঠোঁটস্থ। শুধু কি তাই, কে কথা বলছে কেবল কণ্ঠ শুনেই তিনি বলে দিতে পারেন সেই শিক্ষার্থীর নাম। কঠিন ইংরেজি ব্যাকরণও তার জাদুকরী উপস্থাপনায় হয়ে ওঠে জলের মতো সোজা। জটিলতাটার জন্য যখন আমি চোখের ডাক্তারের শরণাপন্ন হই, তিনি বললেন যে খুবই নর্মাল একটা অপারেশন লাগবে, তাহলে আবার স্বাভাবিক হয়ে যাবে বিষয়টা। তো ওই অপারেশন করার জন্য তিনি বললেন যে একটু সময় নিতে হবে, চোখে একটু পানি পড়ে, এই পানি পড়াটা বন্ধ করতে হবে, এই বন্ধ করলে তারপরে অপারেশন করবেন তিনি। উনি আমাদের খুবই সহজভাবে ইংরেজি শেখান। খুবই গ্রামার বা খুবই কঠিন ইংরেজিগুলো উনি আমাদের সহজ করে শেখান। শুধু ক্লাসরুমেই নয়, গান, কবিতা আবৃত্তি কিংবা মঞ্চে উপস্থাপনা সহ সাংস্কৃতিক অঙ্গনের সবখানেই রয়েছে তার সমান ও সরব বিচরণ। উনি বিভিন্ন সঙ্গীত, কবিতা আবৃত্তি ভালো পারেন। আমাদের বিভিন্ন অনুষ্ঠান হলে উনি সেই অনুষ্ঠানটা উপস্থাপনা করেন মাঝে মাঝে। 1979 সালে জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলায় আর 10টা শিশুর মতোই স্বাভাবিক ছিলেন, কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়ার সময় গুটি বসন্তে আক্রান্ত হন তিনি। এরপর এক ভুল চিকিৎসায় চিরতরে নিভে যায় তার দুই চোখের আলো। আমি দৃষ্টি হারিয়ে ফেলার পরে তো আমাদের বাংলাদেশে প্রায় সবাই মনে করে যে আসলে আর কি করবে বা করার আছে, কিন্তু আমার আম্মা লেগেছিল আমার পাশে, আমার সাথে ছিল, আমার আব্বা ছিল। ওনারা চাইতেন যে কোনো না কোনোভাবে একটা না একটা পথ বের হবেই, অতএব সন্তানকে তারা শিক্ষিত করে তুলতে চেয়েছেন, এবং আমার আব্বা আম্মার সেই চেষ্টার কারণেই আমি আজকে বলতে পারি আল্লাহ পাকের মেহেরবানিতে আমি একটি সম্মানজনক অবস্থানে আসতে পেরেছি। এরপর এই অন্ধকারকে জয় করেই এগিয়ে যাওয়ার শপথ নেন তিনি। পরিবার, শিক্ষক আর বন্ধুদের ভালোবাসায় সব বাধা পেরিয়ে 1998-99 সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। সেখান থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বেছে নেন শিক্ষকতার মতো মহান এক পেশা। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শুরু করি 6ষ্ঠ শ্রেণী থেকে। সেই ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে এসএসসি পাশ করেছি 1995 সালে ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল থেকে। তারপর এইচএসসি পাশ করেছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে। তারপর 1997-98 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। প্রথমে ভর্তি হয়েছিলাম সমাজ কল্যাণে। 1 বছর সেখানে পড়াশোনা করার পর আমি আবার দ্বিতীয়বার রিএডমিশন দিয়ে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ইংরেজি সাহিত্যে অধ্যয়ন করি। ইংরেজি বিভাগে পড়াশোনা করে আমি ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে 2009 সালে আমি সরকারি চাকরিতে যোগদান করি। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। দর্শক, এতক্ষণ যার কথা বলছিলাম তিনি অদম্য ইচ্ছাশক্তির অধিকারী এস.এম. সোহেল। ব্রাহ্মণবাড়িয়া সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তিনি। আজ তিনি শুধু এই জেলায় নয়, গোটা দেশের জন্যই এক অনন্য অনুপ্রেরণার নাম। ওনার এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও উনি যেভাবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন, সত্যি আমরা মুগ্ধ। একজন সচ্ছল স্বাভাবিক মানুষের চাইতে উনি কোনো অংশেই কম নয়। জীবনে সফল হতে চাইলে চোখে দৃষ্টি নয়, বরং লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয় আর আত্মবিশ্বাসী যথেষ্ট। এস.এম. সোহেল যেন তারই এক জীবন্ত প্রমাণ। নিজের দু চোখে আলো নেই, কিন্তু তাতে কি, তার কাছে শিক্ষার যে আলো আছে সেই আলোয় তিনি আলোকিত করে চলেছেন অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ। নিজের সব প্রতিবন্ধকতাকে পায়ে দোলে অন্ধকারকে হারিয়ে তিনি আজ নিজেই এক উজ্জ্বল আলোকবর্তিকা। একটি জায়গায় আমাদের বাংলাদেশে এখনো অনেক কাজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেটা হলো বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে, কর্মক্ষেত্রে প্রতিবন্ধী মানুষদেরকে আন্তরিকভাবে গ্রহণ করার মানসিকতার ক্ষেত্রে কিছু ঘাটতি আছে এখনো দেখা যায় বিভিন্ন জায়গায়।
তা আমি মনে করি বাংলাদেশ যেহেতু এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সরকার, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে একটি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ বাংলাদেশ এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে এখানে কোনো একটি শ্রেণীকে বঞ্চিত রেখে, অবহেলিত রেখে এই বাংলাদেশ কিন্তু এগিয়ে যেতে পারবে না।